ওয়েলকাম স্টুডেন্টস, বাংলার ক্লাসরুম ফার্স্ট পেড চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর সিন্ধু তীরে কবিতাটা আলোচনা করব। সিন্ধু তীরে কবিতাটা আলোচনা করবার আগে কয়েকটা কথা আমাদের বুঝে নিতে হবে। বাংলা সাহিত্যের ইতিহাসকে আমরা মোটামুটি তিনটে যুগে ভাগ করতে পারি। তিনটে যুগ বলতে আদি যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই তিনটে পর্বে ভাগ করে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এই কবিতাটা কোন সময়কার কবিতা, কোনখান থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে, সেই সময়কালীন পটভূমিটুকুনি একটু বুঝে নিতে পারলে আমাদের পক্ষে কবিতাটা সহজবোধ্য হবে। আদিযুগ যেটা আমরা বলছি, সেই আদিযুগ থেকে মধ্যযুগ পর্যন্ত টোটাল যে সময়কাল পিরিয়ডটা আমরা পাচ্ছি, অর্থাৎ আদিযুগের যে সূত্রপাত হচ্ছে, আদিযুগের যে সূচনা হচ্ছে, সেইটা সাধারণভাবে আমরা দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই সময়কালের মধ্যে আদিযুগের সাহিত্যের ইতিহাসটাকে আমরা ব্যাখ্যা করি। এবং মধ্যযুগের বিস্তারটা একেবারে চলে গেছে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত। চর্যাপদ থেকে শুরু করে, অর্থাৎ আদিযুগ থেকে শুরু করে, মানে দশম শতক থেকে শুরু করে একেবারে অষ্টাদশ শতক পর্যন্ত যে কালপরিধির বিস্তার, এই যে টোটাল আদিযুগ এবং মধ্যযুগের যে সাহিত্যের কথা আমরা বলছি, সেই সাহিত্যটা ছিল ধর্মাশ্রিত সাহিত্য, অর্থাৎ ধর্মকেন্দ্রিক। যা কিছু কাব্য কবিতা রচনা হয়েছে সব কিছুই সেখানে ধর্মকে কেন্দ্র করে। চর্যাপদ থেকে শুরু করে একেবারে রামপ্রসাদ, ভারতচন্দ্র, অন্নদামঙ্গল পর্যন্ত শুধুমাত্র একটি ব্যতিক্রম রয়েছে মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে। আমাদের যে পাঠ্য কবিতা, তার সঙ্গে সম্পর্কযুক্ত একটা কাব্য, সেইটা হচ্ছে আরাকান রাজসভার সাহিত্য সাধনা। এই আরাকান রাজসভার সাহিত্য সাধনার দুজন কবির নাম খুব উল্লেখযোগ্য বাংলা সাহিত্যের ইতিহাসে। একজনের নাম সৈয়দ আলাওল, আর একজনের নাম হচ্ছে দৌলত কাজী। এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণাটা ক্লিয়ার থাকলে, পরিষ্কার থাকলে আমাদেরই সুবিধা হবে। যাই হোক, আমরা যেটা বলতে চাইছি, কারণ আমাদের কবিতার যে মূল বিষয়বস্তু, তার সঙ্গে এই ব্যাপারগুলোর একটু যোগ রয়েছে। গোটা মধ্যযুগ এবং আদি যুগের যে কথাটা আমরা বলছি, যেটা ধর্মকে কেন্দ্র করে রচিত হয়েছে, সমস্ত কিছুই ধর্মাশ্রিত সাহিত্য। সেখানে রামায়ণ, মহাভারতের অনুবাদ, বৈষ্ণব পদাবলী। চৈতন্যদেব মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন ঠিকই, কিন্তু তাকেও আমরা দেবত্বের পর্যায়ে উন্নীত করেছি। তার ফলে চৈতন্যের জীবনী কাব্যগুলোর মধ্যেও একটা দেবত্বার, একটা অবতার সুলভ ভাবভঙ্গি, ভাষা, তার প্রভাব পড়েছে। সেখানেও আমরা তাকে দেবতা করে গড়ে তুলেছি। এবং এর পরবর্তীকালে চণ্ডীমঙ্গল কাব্য বা ধর্মমঙ্গল কাব্য, মনসামঙ্গল কাব্য, সেগুলোও দেবতা কেন্দ্রিক এবং দেবতার পূজা প্রচারের কাহিনী এগুলিতে লিপিবদ্ধ হয়ে আছে। বা পরবর্তীকালে শাক্ত পদাবলী, অন্নদামঙ্গল কাব্য, সমস্ত কিছুর মধ্যেই সেই দেবমহিমা কীর্তিত হয়েছে। শুধুমাত্র ব্যতিক্রম এই আরাকান রাজসভার সাহিত্য সাধনা। এইখানে আমরা প্রথম মানবতার জয়গান দেখতে পেলাম। সেই ধর্মাশ্রিত সাহিত্যকে সরে এসে সাধারণভাবে এখানে এই মানবিকতার প্রকাশটা একটা উল্লেখের দাবি রাখে। বাংলা সাহিত্যের ইতিহাসে এই জন্যে এই মধ্যযুগের সাহিত্যের ক্ষেত্রে বিশেষত এই আরাকান রাজসভার সাহিত্য সাধনা একটু পৃথক অস্তিত্বের দাবি রাখে। যাই হোক, আমরা এখন অত কথা আলোচনা না করে সংক্ষেপে আমাদের কবিতার বিষয়বস্তুর দিকে চলে আসি। আমাদের যেটা পাঠ্য কবিতা, সেটা সৈয়দ আলাওল লিখেছেন এবং তিনি সপ্তদশ শতাব্দীতে বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার জালালপুরে জন্মগ্রহণ করেন। মধ্যযুগের বাংলা সাহিত্যে তিনি ছিলেন একজন অন্যতম উল্লেখযোগ্য কবি। এবং সৈয়দ আলাওল ঘটনাচক্রে আরাকান রাজসভার অশ্বারোহী সৈন্যদলে নিযুক্ত হন। তার প্রথম এবং সর্বশ্রেষ্ঠ রচনা হচ্ছে পদ্মাবতী। এছাড়াও তার আরও অন্যান্য গ্রন্থগুলোর নাম আমরা পাচ্ছি, তোমাদের বইয়েও সেটা দেওয়া আছে, তোমরা একটু করে সেগুলো দেখে নেবে। শুধুই কবিতাটা না পড়ে কবিদের সম্পর্কে একটু সচেতনতা থাকলে ভালো, কবিদের সম্পর্কে একটু জেনে রাখা ভালো। যেমন অন্যান্য রচনাগুলোর মধ্যে সৈফুল্লাহ বদিউজ্জমাল, সপ্ত বা হপ্তপয়কর, তহুপা, সিকেন্দারনামা ইত্যাদি ইত্যাদি গ্রন্থগুলো আমরা পাচ্ছি। এছাড়াও সতী ময়না, লোটচন্দানী প্রভৃতি গ্রন্থ তিনি অনুবাদ করেছেন, রচনা করেছেন। আমাদের এই পাঠ্যাংশটি তার পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপরে সিন্ধু তীরে কবিতাটার উৎস সম্পর্কে একটু আলোচনা করে দিই এবং কবিতাটার যে বিশেষ বৈশিষ্ট্যর কথা বলেছি, সেই বৈশিষ্ট্যটাকে আমাদের একটু বুঝে নিতে হবে। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় সৃষ্টি সৈয়দ আলাওলের এই পদ্মাবতী কাব্যটা, সেইখানকারই ক্ষুদ্র একটা অংশ পড়ব। এই কাব্যটি, মানে পদ্মাবতী কাব্যটা, মূল যে ভাষায় রচিত হয়েছিল সেটা হচ্ছে হিন্দি ভাষায়। মানে এটা আমরা একটা অনুবাদ কাব্য পড়ছি, অনুবাদ কবিতা পড়ছি। এটা একটা অনুবাদ কবিতা, এটুকুনি বোঝা যাচ্ছে। পদ্মাবতী কাব্যটি হিন্দি কবি মালিক মোহাম্মদ জাইসির পদুমাবত কাব্যের ভাবানুবাদ। এই হচ্ছে মূল বক্তব্য। মানে মূল কাব্যটার নাম হচ্ছে পদুমাবত
তার থেকে তিনি অনুবাদ করেছেন পদ্মাবতী, এবং মূল কাব্যটি লিখেছিলেন হিন্দি কবি মালিক মোহাম্মদ জাইসি। এই হয়েছে ব্যাপার, এটুকুনি মনে রাখতে হবে, সূত্রটাকে একটু জেনে রাখতে হবে। আলাওল তার কাব্যটাকে বাংলা ভাষায় পয়ার ত্রিপদী ছন্দে খুব সুন্দরভাবে এটাকে সাজিয়েছেন, এবং তার লেখনীর গুণে তার কাব্যটি মানে পদ্মাবতী কাব্যটি মৌলিকত্ব লাভ করেছে। এর কাহিনী রাজপুত ইতিহাসের সঙ্গে জড়িত, তাই হিন্দু সমাজ জীবনের গল্পই এতে প্রাধান্য লাভ করেছে। মোহাম্মদ জাইসির পদুমাবত রচনার 100 বছর পরে আমাদের এই কবি সৈয়দ আলাওল আরাকানে বসে এই পদ্মাবতী কাব্য রচনা করেন, এবং আরাকানের মগ রাজা থদমিন্তারের রাজত্বকালে সৈয়দ আলাওল নিজের প্রতিভার স্ফুরণ ঘটিয়েছিলেন। রাজা থদমিন্তারের মৃত্যুর পর তার পুত্র ও কন্যা যুগ্মভাবে শাসনকার্য চালাতে থাকেন। এই কন্যার প্রধান অমাত্য ছিলেন মাগন ঠাকুর, এবং সেই মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতাতেই মূলত পদ্মাবতী কাব্যটা রচিত হয়। আলাওলের প্রতিভায় মুগ্ধ হয়ে মাগন ঠাকুরের নির্দেশেই, মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় এই পদ্মাবতী রচিত হয়। জাইসির কাব্য প্রধানত মানে মূল কাব্যটা যেটা হিন্দি কবি জাইসি লিখেছিলেন, সেই কাব্যটার মধ্যে আধ্যাত্ম তত্ত্বের কথা থাকলেও এখানে সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যের মধ্যে আধ্যাত্ম তত্ত্ব অতটা প্রাধান্য পায়নি। সেখানে তার বদলে মানবীয় কথা বা মানবিকতার জয়গণটা সেখানে বেশিভাবে ফুটে উঠেছে, যেটা তাকে মধ্যযুগীয় কবিদের থেকে আলাদা করে দিয়েছে। এই জন্যই তাদের কাব্যটা একটু বিশিষ্ট মর্যাদা লাভ করেছে। সৈয়দ আলাওল এবং দৌলত কাজী দুজনই তাদের এই যে রচনা কাব্য ধারা যে বৈশিষ্ট্য, এটাই তাদের মধ্যযুগের কাব্য সাহিত্যের থেকে তাদেরকে আলাদা করেছে। মধ্যযুগের যে ধর্মভাব ভারাক্রান্ত যে সাহিত্য বা যে কাব্যিক পরিমণ্ডল গড়ে উঠেছিল, সেইখান থেকে সরে এসে আলাওল মানবিক প্রেমের এই জয়গান গেয়েছেন। এইখানেই তার অনন্যতা এবং স্বাতন্ত্র্য, এটাকে আমাদেরকে এক বাক্যে স্বীকার করতে হবে। এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য এবং মূল পরিচয়। সেই জন্যই কবিতাটা আমাদের কাছে একটা আলাদা গুরুত্বের দাবি রাখে। মানে যদি এরকম কোনো প্রশ্ন আসে যে সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যের মধ্যে কি নতুনত্বের ছাপ তোমরা লক্ষ্য করেছো, তার বর্ণনা দাও, সেইটা ক্ষেত্রে এই ধরনের উত্তরগুলো আলোচনার মধ্যে আসবে। অর্থাৎ মধ্যযুগীয় কাব্য সাহিত্যের যে বিশেষ বৈশিষ্ট্যের সন্ধান আমরা পাচ্ছি, ধর্মাশ্রিত সাহিত্য, দেবদেবী কেন্দ্রিক সাহিত্য, সেইখান থেকে সরে এসে মানবীয় প্রেম কথাকে অবলম্বন করে যে নতুন একটা দিক তারা নির্দেশ করলেন, সেইটার মধ্যে একটা নতুনত্ব বা অভিনবত্ব লক্ষ্য করা যায়, এবং সেইটাই তাদেরকে স্বাতন্ত্রতা এনে দিয়েছে, এবং এই ক্ষেত্রেই তারা অনন্য হয়ে উঠেছেন, এইটুকুনি বলতে হবে। তার মানে সপ্তদশ শতাব্দীর মুসলমান কবিরা অর্থাৎ দৌলত কাজী বা সৈয়দ আলাওল এরা যে প্রচলিত রীতিনীতি থেকে বেরিয়ে এসে এক নতুন ধারার প্রবর্তন করলেন এবং নতুন আঙ্গিকে কবিতাগুলো লিখতে শুরু করলেন, এইটা তাদের কৃতিত্বের স্বাক্ষর বহন করছে। এবং এ ব্যাপারে তাদের কবিতার বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে। আমরা তো আগেই জানলাম যে মধ্যযুগে দেবদেবীর মাহাত্ম্য প্রচারটাই ছিল মুখ্য অভিপ্রায় কবিদের কাছে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে সৈয়দ আলাওল পদ্মাবতী কাব্যে মানবীর প্রেম কাহিনীকে, প্রণয় কাহিনীকে যে মূল উপজীব্য করে গড়ে তুললেন, কাব্য রচনা করলেন, এইখানে একটা শক্তির দরকার, এবং সেই শক্তির পরিচয়টা তারা দিয়েছেন তাদের এই কাব্য রচনার মাধ্যমে। আমাদের এই পাঠ্য সিন্ধুতীরের কবিতাটার মধ্যেও সেই ব্যাপারটা লক্ষ্য করা যায়। পদ্মাবতী ও তার সখীদের চেতনা ফেরাতে সমুদ্রকন্যা পদ্মা ঈশ্বরকে স্মরণ করছেন, সেখানে ঈশ্বরের কথা আসছে, পিতার পুণ্য বলে বা নিজের ভাগ্যের উপরেও ভরসা করেছেন। তা সত্ত্বেও সমগ্র কবিতাটিতে প্রধান হয়ে উঠেছে মানবিকতা, মানে মানবিকতার উপরে জোর পড়ছে। এটি সবশেষে গিয়ে মানে প্রতিষ্ঠা হচ্ছে মানবিকতার জয়গানটা। সমুদ্রকন্যা পদ্মার অচেনা অজ্ঞাত নাম পরিচয়হীন পঞ্চকন্যার আরোগ্য নিয়ে যে দুশ্চিন্তা, যে আকুতি, যে আকুলতা, তা মধ্যযুগের বাংলা সাহিত্যের ক্ষেত্রে একেবারে বিরল। এটা নতুনভাবে তারা মানে কাব্য সাহিত্যের মধ্যে এনেছেন এই মানবিকতা বোধটা। মধ্যযুগীয় সাহিত্যের পর্যালোচনা করলে দেখা যায় কাব্যের নায়ক বা নায়িকা সংকটজনক পরিস্থিতিতে নিজে নিজে আরাধ্য দেবতাকে স্মরণ করে এবং সেই বিপদ থেকে তারা উদ্ধার পেয়েছে। একথা আমরা চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, মনসা মঙ্গল সমস্ত কাব্যগুলোতেই আমরা সেগুলো দেখতে পেয়েছি। এইভাবেই দেবদেবীর পূজাটা প্রচারিত হয়েছে। সেই কাহিনীটি তো এই মধ্যযুগের কাব্য কবিতার বৈশিষ্ট্য। এইখানে কিন্তু আমরা সেই ব্যাপারটা দেখতে পাচ্ছি না, যে মধ্যযুগীয় সাহিত্যের যেটা মূল ধারা, যে সেখানকার নায়ক নায়িকারা বিপদ আপদে পড়লে দেবতাকে স্মরণ করছেন এবং দেবতার নাম কীর্তন করছেন, মাহাত্ম্য গুণগান করছেন, এবং দেবতারা এসে তাকে বিপদ থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে, তাদের বিপদ মুক্তি ঘটছে। কিন্তু সিন্ধুতীরের কবিতায় আমরা কি দেখছি, সমুদ্রকন্যা পদ্মাকে দিয়ে
ঈশ্বরকে স্মরণ করানো হয়েছে, ঈশ্বর তুমি এদেরকে চেতনা ফিরিয়ে দাও ইত্যাদি ইত্যাদি কথাগুলো আমরা পাচ্ছি। সমুদ্রকন্যা পদ্মাকে দিয়ে ঈশ্বরকে স্মরণ করালেও শেষ পর্যন্ত কার্যোদ্ধার করেছেন পদ্মা নিজেই, কোনো দেব মাহাত্ম্য নয়। পদ্মার অন্তরের মানবিকতা, তার সেবা, তার জ্ঞান, তার বিদ্যায় এখানে সহায়ক হয়েছে। সুতরাং মানবিকতার দিক থেকে মানবিকতাই পরিপূর্ণ সিন্ধু তীরে কবিতাটার মধ্যে একটা নতুনত্ব রয়েছে, এই ব্যাপারটা আমাদেরকে স্বীকার করতে হবে। এটা মধ্যযুগের লেখা কবিতা হলেও আধুনিক সাহিত্যের যে মানবতাবোধের পূর্বসূরি সেটা একটা স্বাতন্ত্র্য দান করেছে কবিতাটিকে, এবং এর মধ্যে একটা বিশিষ্টতা রয়েছে, এটাকে উল্লেখ করতে হবে। এই দিক থেকে কবিতাটার একটা অভিনবত্ব রয়েছে, সেই অভিনবত্বের ব্যাপারটাকে প্রথমে আমাদেরকে বুঝে নিতে হবে। বেশ, এইটুকুনি আমরা জানলাম। এখন আমরা পদ্মাবতী কাব্যের মূল ভাববস্তুটুকুনি জেনে নিই। পদ্মাবতী কাব্যের বিষয়বস্তুটা কি সেইটুকুনি একটু সংক্ষেপে জেনে নিই, তারপর আমরা কবিতার ক্ষেত্রে আলোচনা করব। এখন যেটা পদ্মাবতী কাব্যের মূল নির্যাস সেটা হচ্ছে কি না, চিতোরের রানা রত্নসেন এবং সিংহল রাজকন্যা পদ্মাবতীর প্রেম কাহিনী এই কাব্যের মূল উপজীব্য বিষয়বস্তু। শেষ পর্যন্ত দিল্লির সুলতান আলাউদ্দিন পদ্মাবতীকে অধিকারের উদ্দেশ্যে চিতোরগড় আক্রমণ করেন এবং পদ্মাবতী সহ চিতোরের নারীদের জহর ব্রত পালন, তাদের আত্মবিসর্জন এই কাব্যকে অন্য এক মাত্রা দান করেছে। এই হচ্ছে টোটাল ঘটনাটা আর কি। যদিও জায়সির কাব্যের মতন আলাওল আধ্যাত্মতত্ত্বর ব্যাখ্যার মাধ্যমে হিসেবে কবিতাটিকে ব্যবহার করেননি, তবু অনেকের মতে আলাওলি এই প্রথম আধুনিক নারী পুরুষের প্রেম কাহিনী নিয়ে কাব্য রচনা করলেন আর কি। এই দিক থেকেই তো তার কাব্যটার গুরুত্ব। প্রকৃতপক্ষে মধ্যযুগীয় পরিমণ্ডলে সৈয়দ আলাওলি এরকম প্রথম মানবীয় প্রেম কাহিনী নিয়ে কাব্য রচনায় উদ্যোগী হয়েছিলেন। বেশ, এইটা তাহলে আমরা জানতে পারলাম মূল কাব্যের বিষয়বস্তুটা কি। এবারে উৎসটা আমরা তো আগেই জেনে নিয়েছি যে মালিক মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্যর থেকে এটা অনুবাদ করা হয়েছে, এবং আমাদের এই পাঠ্যাংশটা যেটা আমরা পাচ্ছি সিন্ধু তীরে নামাঙ্কিত কবিতা হিসাবে, সেইটা পদ্মাবতী যে মূল কাব্যটা, পদ্মাবতী কাব্যের যে 35তম খণ্ড পদ্মা সমুদ্র খণ্ড, সেইখান থেকে আমাদের পাঠ্য অংশটি নেওয়া হয়েছে। এখন আমাদের কবিতার এই সূচনাটা কোনখান থেকে নেওয়া হয়েছে, মানে আমাদের হঠাৎ করে তো আমরা তো একটা ছোট্ট অংশ পড়ছি, তার এই সূত্রপাতটা কীভাবে হয়েছে, পূর্ব সূত্রটা কি সেইটুকুনি আমরা জেনে নিই। এখানে দেখা যাচ্ছে যে ঘটনাটা আগে ঘটে গেছে, চিতোরের রানা রত্নসেন সিংহল রাজকন্যা পদ্মাবতীকে বিবাহ করে সমুদ্রপথে সিংহল থেকে ফিরছিলেন। ঠিক সেই সময় ব্রাহ্মণরূপী সমুদ্র রত্নসেনের কাছে এসে দান ভিক্ষা চাইলেন এবং রত্নসেন তা দিতে অস্বীকার করেন। ক্ষুব্ধ সমুদ্রের রোষে রত্নসেন পদ্মাবতীর নৌকা ঝড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। প্রাণ বাঁচাতে রত্নসেন 4 সখীসহ পদ্মাবতীকে একটা ভেলায় তুলে নিজে অন্য এক ভেলায় চড়েন। পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যান সদ্য বিবাহিত দম্পতি। ঝড়ের দাপটে সংজ্ঞাহীন পদ্মাবতী এবং তার সখীরা ভেলা নিয়ে ভাসতে ভাসতে অজানা এক ভেলাভূমিতে এসে পড়ে। সেখান থেকে আমাদের এই পাঠ্য সিন্ধু তীরে কবিতাটার সূত্রপাত হচ্ছে। আমাদের পাঠ্যাংশের ঘটনাটা শুরু এই অংশটা থেকে। ঠিক মানে পূর্বসূত্রটুকুনি জানা থাকলে আমাদের কবিতাটা বুঝতে সুবিধা হবে, তাই এই আলোচনাটা দরকার। এরপরে আমরা কবিতাটা একটু পাঠ করে নিচ্ছি। কবিতাটা তোমরা অবশ্য ভালো করে মুখস্থ রাখবে এবং প্রত্যেকটা লাইন ধরে প্রশ্ন নানা রকমভাবে হতে পারে। কবিতাটার মধ্যে একটু বিষয়টা বুঝবার রয়েছে, সেই ব্যাপারটা একটু তোমরা ভালো করে দেখবে। আমরা কবিতাটা পড়ে ব্যাপারটা একটু বুঝে নিই। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। তাহলে এখন নানা রকমভাবে তো প্রশ্ন আছে, কবিতাটার ভেতরের বক্তব্যগুলো ভালো করে বুঝতে হবে। এখানে কন্যা বলতে কোন কন্যার কথা বোঝানো? এখানে কন্যা বলতে 2-3টে কন্যার তো পরিচয় আমরা পাচ্ছি। একটা হচ্ছে সমুদ্র কন্যা এবং পদ্মাবতী যার নাম, আর একজন হচ্ছে চিতোরের রানা রত্নসেনের পত্নী এবং সিংহল রাজকন্যা, তার নামও পদ্মা। কিন্তু এখানে দুটো পদ্মা হয়ে যাওয়াতে আমাদের একটু গোলমেল ব্যাপার ঠেকছে। এই যে এখানটা ভালো করে না বুঝতে পারলে একজনের ঘাড়ে অন্য নাম জায়গায় তার চরিত্র ব্যাখ্যা হয়ে যাবে, সুতরাং গোলমাল হয়ে যাবে। সেই জন্য একটু সচেতন থাকতে হবে। এখানে তাহলে প্রথম লাইনই যেটা আমরা পাচ্ছি, কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। এখানে কন্যা বলতে রত্নসেনের বিবাহিত পত্নী এবং সিংহল রাজকন্যা পদ্মাবতীর কথা বলা হচ্ছে। তাকে ফেলে দেওয়া হয়েছে, এবং কে ফেলেছে? ব্রাহ্মণরূপী সমুদ্র নিজেই এই কাজটি করেছেন। সেই জন্যই বলছে কন্যারে ফেলিল যথা। এবারে কোথায় ফেলিছে না, ভেলাতে ঝড় জলেতে তাদের নৌকার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তারপরে রত্নসেন তার স্ত্রী সমেত 4 সখীকে একটা ভেলায় তুলে দিয়েছেন। তো সেই বর্ণনা যেটা আমরা পেলাম,
তারপরে এই যে বর্ণনাটা আমরা এখন পাচ্ছি, কন্যারে ফেলিল যত, তাহলে এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাজা, মানে ভেলাতে ভাসতে ভাসতে তারা এমন জায়গায় এসে ঠেকেছেন, জলের মাঝখানে একটা দিব্যপুরী রয়েছে। দিব্যপুরী মানে কি, সুন্দর একটা রম্য স্থান রয়েছে সমুদ্রের সমুদ্রের মধ্যেই একটা সুন্দর পুরী, অর্থাৎ একটা নগরের মতন একটা বেলাভূমির মধ্যেই একটা সুন্দর জায়গা, সেইখানে এসে তারা ঠেকেছে ভাসতে ভাসতে এসে। অতি মনোহর দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। এখান থেকে অনেক সময় বর্ণনাগুলো আছে, এই যে যে দিব্যপুরী সমুদ্র মাঝ আর দিব্যপুরীর বর্ণনা দাও, তখন এই পরের অংশগুলো লাগবে। এই জন্য এখানটা মুখস্থ রাখতে পারলে ভালো, তাহলে লাইনগুলো মনে থাকলে সেগুলোকে বাক্যতে ট্রান্সফার করে বঙ্গানুবাদের মতন খুব সুন্দরভাবে এটাকে উত্তরটা দেওয়া যাবে। আর গদ্যাত্মক ভঙ্গিতে এটাকে লিখে দিতে পারলে উত্তরটা হয়ে যাবে। অতি মনোহর দেশ, দেশটার পরিচয় পাচ্ছি, যেখানে এসে পদ্মাবতী এবং তার সখীরা এসে কলার ভেলা ভাসতে ভাসতে এসে ঠেকেছে, সেই বংশের বর্ণনাটা আমরা পাচ্ছি। অতি মনোহর দেশ, দেশটা অতি মনোরম মনোহর দেশ। নাহি তথা দুঃখ ক্লেশ, সেখানে দুঃখ ক্লেশ কিছুই নেই, এত সুন্দর দিব্যপুরী সমুদ্রের মাঝে রয়েছে। এবং সেখানে কি আর কি বৈশিষ্ট্য পাচ্ছি, সত্য ধর্ম সদা সদাচার, সেখানে সবসময় সদাচার বা সৎ ব্যবহার করা হয়, সত্য ধর্ম পালন করা হয়, ইত্যাদি ইত্যাদি বৈশিষ্ট্যগুলো আমরা পাচ্ছি। সমুদ্র নৃপতি সুতা, পদ্মা নামে গুণজুতা, এইখানে আবার আরেকজনের পরিচয় পাচ্ছি, এটাই তো ইম্পর্টেন্ট একটা লাইন। সমুদ্র নৃপতি সুতা, সুতা মানে মেয়ে, কন্যা, সমুদ্র নৃপতি অর্থাৎ সমুদ্র রাজার কন্যা, পদ্মা নামে গুঞ্জুতা। পদ্মা, তার নামটা কি না, তার নামও পদ্মাবতী, এবং যে কন্যাটা অচেতন হয়ে বেলাভূমিতে ভাসতে ভাসতে এসছে তার নামও পদ্মাবতী। এই দুই পদ্মাবতীর জন্য গোলমালটা লাগা স্বাভাবিক, সেই জন্য এখানে ভালো করে সচেতন থাকতে হবে। তাহলে এরকম যদি প্রশ্ন আসে যে সমুদ্র নৃপতি সুতা, পদ্মা নামে গুঞ্জুতা, সমুদ্র নৃপতি সুতার পরিচয় দাও, তার গুণের পরিচয় দাও, বা তার চরিত্রের সম্পর্কে আমরা কি কোন কোন বৈশিষ্ট্যগুলো পাচ্ছি সেগুলো তখন লিখতে হবে। তাহলে এই পদ্মাবতী আর ওই পদ্মাবতী গুলিয়ে ফেলে চলবে না, এখানে দুটো পদ্মাবতী আলাদা। এইখানে এই সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যটার মধ্যে এই ভ্রমটি তৈরি হয়েছে, কিন্তু যেটা আমরা মালিক মোহাম্মদ জয়সির কাব্য পেয়েছি পদুমাবতে, সেইখানে কিন্তু এই জয়সির মূল কাব্যে এই পদ্মাবতী মানে সমুদ্রকন্যা পদ্মা নাম ছিল না, তার নাম ছিল লক্ষ্মী। তাহলে সভাপতি সেটা আমরা পৃথক করতে পারতাম, একজন লক্ষ্মী এবং একজন পদ্মাবতী, তাহলে আমাদের কোনো অসুবিধা হতো না। কিন্তু এখানে সৈয়দ আলাওল দুজনকেই পদ্মাবতী রূপে গড়ে তুলেছেন, সেই জন্য এই নামটা আমরা এখানে পাচ্ছি এরকমভাবে, পদ্মা নামে গুঞ্জুতা। গুঞ্জুতা মানে কি, গুণযুক্ত, অর্থাৎ সর্বগুণান্বিত, সর্বগুণ সমন্বিত নারী অর্থে ব্যবহৃত হয়েছে এই পদ্মাবতী। এবং মূল কাব্যে, জয়সির মূল কাব্যে যিনি ছিলেন লক্ষ্মী দেবী আর কি, এরকম নামটা ছিল। যাই হোক, এখন আমাদেরকে পদ্মাবতী নাম এটাকে বিচার করতে হবে, চরিত্রটাকে আলোচনা করতে হবে। আর কি দেখতে পাচ্ছি, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, সিন্ধু তীরে সমুদ্রের তীরে দিব্যস্থানের তার বাস। উপরে পর্বত এক, ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান, পর্বতের পাশে ফুল ফল সমন্বিত একটা সৌন্দর্যের বর্ণনা আমরা এখানে পাচ্ছি। মানে তিনি যে ছিলেন প্রকৃতিপ্রেমী, সৌন্দর্য প্রিয়, তার একটা চরিত্রের বৈশিষ্ট্য, এসবগুলো থেকে আমরা বুঝে উঠতে পারছি। যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে, সমুদ্র নৃপতি সুতা, তার চরিত্রে কোন কোন বৈশিষ্ট্য কবিতায় তোমরা লক্ষ্য করেছো লেখো, তখন এই বৈশিষ্ট্যটা আমরা পাচ্ছি যে সৌন্দর্য প্রিয় বা প্রকৃতিপ্রেমী। এবং এই যে মনোহর দেশ, তার বর্ণনা দাও, তার বর্ণনার মধ্যে এই সব ছোটো ছোটো পয়েন্টগুলো আসছে, যেখানে আমরা কি দেখতে পেলাম, অতি মনোহর দেশ, মনোরম দেশ, যেখানে কোনো দুঃখ ক্লেশ নেই, সত্য ধর্ম পালন করা হয়, সদাচার সৎ ব্যবহার সবাই করে, এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা দিব্য স্থানের মতন, এবং তার পাশে পর্বত রয়েছে, উপরে পর্বত এক, ফল ফুলে অতিরেক, অনেক ফল ফুল সমন্বিত গাছপালা রয়েছে, প্রকৃতি প্রেমের একটা বর্ণনা রয়েছে, প্রকৃতি সৌন্দর্যের বর্ণনাটা রয়েছে। তার পাশে রচিল উদ্যান, পর্বতের নিচের স্থলে, মানে উপরে পর্বত রয়েছে, নিম্নে উদ্যানও রয়েছে, উদ্যান রচনা করা হয়েছে, বাগান রচনা করা হয়েছে। নানা পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভতর, নানা ফল ও বৃক্ষ সুলক্ষণ। আর কি পাচ্ছি, নানান ফল ফুল সমন্বিত বৃক্ষের বর্ণনাটা পাচ্ছি। নানা পুষ্প মনোহর, মনোরম পুষ্প ফুল ফুটেছে, সুগন্ধি সেখান থেকে প্রকাশিত হচ্ছে, সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ, নানা রকমের সুলক্ষণযুক্ত ফল বৃক্ষেরও সন্ধান আমরা এখানে পাচ্ছি। এই হচ্ছে সেই মনোহর দেশের বর্ণনার পরিচয়। হাতে বিচিত্র টঙ্গী, হেমরত্নে নানা রঙ্গী,
তথা কন্যা থাকে সর্বক্ষণ। তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী মানে প্রাসাদ, বিচিত্র রং বেরঙের এক প্রাসাদ তৈরি করা হয়েছে। হেমরত্নে নানা রঙিন, নানান রঙের হেমরত্ন দ্বারা শোভিত সেই প্রাসাদে কন্যা সর্বক্ষণ থাকে। তাহলে এটা একটা ইম্পর্ট্যান্ট লাইন, তথা কন্যা থাকে সর্বক্ষণ। তথা বলতে কোথায় বোঝানো হয়েছে? তথা বলতে ওই বিচিত্র প্রাসাদ যে নানা হেমরত্নের সজ্জিত বিচিত্র টঙ্গী সেইখানে, এবং তার এই দিব্য মনোহর যে পুরীর বর্ণনাটা পাচ্ছি, সেই পুরীর বর্ণনাটা দিতে হবে। এই বর্ণনাটা ইম্পর্টেন্ট। তথা কন্যা থাকে সর্বক্ষণ। তাহলে এই কন্যার পরিচয় দাও। এই কন্যা হচ্ছে সমুদ্র নৃপতি সুতা পদ্মাবতীর পরিচয়, এটা বলতে হবে। এবং সেখানে কন্যা সর্বক্ষণ থাকে, এবং তার বর্ণনাটা যেটা আমরা পেলাম, এই মনোহর দেশ, দুঃখ ক্লেশ নেই, সদা ধর্ম সদাচার পালন করা হয়, এবং সেখানে দিব্যস্থানে উপরে পর্বত রয়েছে, তার পাশে উদ্যান রয়েছে, ফল ফুল অতিরেক, পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভতর, এসব হচ্ছে নানা ফলবৃক্ষ সুলক্ষণ। বা তারপরে এই বর্ণনাটাও দিতে হবে, বিচিত্র টঙ্গী হেমরত্নে নানা রঙ্গী, রঙ্গী মানে রঙিন, তথা কন্যা থাকে সর্বক্ষণ। এই ব্যাপারটা এখানে প্রথম যে স্তবকটা, সেই ব্যাপারে এখানটা ভালো করে মুখস্থ, এবং সেখানটা একটা প্রশ্ন এরকমভাবে আসতে পারে। তারপরের অংশে যাই। পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ। এবারে বাবার ঘরে রাত্রেবেলায় নিশি কাটিয়ে নানা সুখে খেলি হাসি, এইভাবে তার সময় পেরিয়ে যায় সখীদের সঙ্গে। পদ্মাবতীর বর্ণনাটা এখন আমরা পেয়ে যাচ্ছি। যদি হইল সময় প্রত্যুষ, এরপরে সকালবেলা যখন হয়েছে, সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানে রঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। এরপরে পদ্মাবতী তার সখীদের সঙ্গে করে উদ্যানে, যে উদ্যানে বর্ণনা আমরা আগে পেলাম, সেই উদ্যানে রঙ্গ কৌতুক করতে করতে তারা আসছেন। সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, মাঞ্জস মানে হচ্ছে কলার এক ভেলা আর কি, নৌকা টাইপের। তুরিত গমনে আসি, তুরিত গমন মানে কি দ্রুত পদে, তাড়াতাড়িতে। কৌতূহলের নিরসন ঘটাবার জন্যে মানে পদ্মাবতী সখীদেরকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি চলে এসছেন। আসিতে উদ্যানের রঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, সিন্ধু তীরে একটা মাঞ্জস, একটা ভেলা রয়েছে, যে ভেলাতে করে ওই রত্নসেনের স্ত্রী এবং সিংহল রাজকন্যা পদ্মাবতী এবং তার সখীরা এসে পড়েছিল আর কি। সেই মাঞ্জসটা, সেই ভেলাটা, কলার ভেলাটা আর কি, নৌকা টাইপের, সেইটা এই পদ্মাবতী মানে সমুদ্রকন্যা পদ্মাবতী দেখতে পেয়েছে। সেই জন্য এরপর পরের লাইনটা কি পাচ্ছি, মনেতে কৌতুকবাসী তুরিত গমনে আসি, দেখে চারি সখী চারি ভিত। মনেতে কৌতুকবাসী মানে এই কৌতূহলের পরিচয়, তার চরিত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য, পদ্মাবতীর চরিত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কৌতূহল। সেই কৌতূহলের নিরসন ঘটাবার জন্যই তারা তুরিত গমনে চলে এলেন, মানে সখীদেরকে সঙ্গে নিয়ে, যেখানে কলার ভেলা কেন রয়েছে। তুরিত গমনে আসি, দেখে কি দেখছেন না, চারি সখী চারি ভিত, চারি সখী চারিদিকে এরকম রয়েছে আর কি, চারজন নারী। এরপরে তারা ভালো করে লক্ষ্য করে কি দেখছেন, মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী, নিপতিতা চেতন রহিত। এবারে যে চারি সখী পরে রয়েছে ভেলার মধ্যে, সেই তার মধ্যে যে মধ্যেখানে কন্যাটি রয়েছে, অর্থাৎ সিংহল রাজকন্যা পদ্মাবতী, তার রূপের প্রশংসা তিনি করছেন। রূপে অতি রম্ভাজিনী, তিনি রূপে একেবারে রম্ভাকেও জয় করছে। রম্ভা হচ্ছে অপ্সরা আর কি, স্বর্গের, তার থেকেও সুন্দরী, এরকম আর কি বর্ণনাটা পাচ্ছি আমরা, যে সিংহল রাজকন্যার রূপের সুন্দর বর্ণনা মানে পদ্মাবতীকেও আকৃষ্ট করেছে, সমুদ্রকন্যা পদ্মাবতীকেও আকৃষ্ট করেছে। এবং তিনি আর কি দেখছেন, নিপতিতা চেতন রহিত, মানে ভূপতিত হয়ে পড়ে রয়েছেন, তার কোনো চেতনা নেই, অচেতন হয়ে রয়েছেন। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, এটা লাইনটা ইম্পর্টেন্ট। দেখিয়া রূপের কলা, কে কার রূপ দেখলেন, মানে দেখিয়া রূপের কলা মানে কি, রূপের ছটা, এত সৌন্দর্য। মানে এই সমুদ্রকন্যা পদ্মাবতী চরিত্রের আর একটা বৈশিষ্ট্য আমরা এখানে পাচ্ছি, যে তার মনের মধ্যে কোনো সংকোচ নেই, সে একটু উদারমনা প্রকৃতির মানুষ এবং পরোপকারী। সেই জন্য সে নিজের রূপের থেকেও এই পদ্মাবতীর রূপের মানে সিংহল রাজকন্যার রূপের প্রশংসা করছেন। দেখিয়া রূপের কলা, রূপের বাহার, রূপের ছটা দেখে বিস্মিত হয়েছেন। বিস্মিত হইল বালা, এই বালা হচ্ছে সমুদ্রকন্যা পদ্মাবতী। অনুমান করে নিজ চিতে, নিজে নিজে অনুমান করছেন যে এরকমভাবে এইখানে এই ভেলার মধ্যে এরকম সখীদেরকে সঙ্গে নিয়ে এসে এই কে এরকম অচেতন হয়ে পড়ে রয়েছে, তিনি তখন নিজেই অনুমান করছেন। অনুমান শক্তি তার চরিত্রের, এটাও একটা বৈশিষ্ট্য। কি অনুমান করছেন, এটাও আমার অনেক সময় প্রশ্ন আসে। অনুমান করে নিজ চিতে, চিতে মানে কি, চিত্তে অর্থাৎ মনে। কি অনুমান করলেন, তার পরিচয় দাও। তারপর বর্ণনাটা আমরা সেখানে উত্তরটা পাবো। কি অনুমান করছেন সেটা আমরা এক দুই করে দেখিনি।
ইন্দ্রসাপে বিদ্যা ধরি কিবা স্বর্গভ্রষ্ট করি অচৈতন্য পরিচে ভূমিতে। ইন্দ্রসাপে বিদ্যা ধরি মানে গান্ধর্বী আর কি, অপ্সরা, কিবা স্বর্গভ্রষ্ট করি অচৈতন্য পরিচে ভূমিতে। মানে ইন্দ্র দেবতা সাপ দিয়ে এরকম গান্ধর্বীকে মানে অপ্সরাদেরকে পাঠিয়ে দিয়েছেন, স্বর্গ থেকে ভ্রষ্ট করেছেন, সেই জন্য অচৈতন্য এই ভূমিতে পড়ে রয়েছেন বলে এরকমভাবে তিনি নিজে অনুমান করছেন আর কি। ব্যাকত দেখিয়ে আঁখি তেন সবসন সাক্ষী ব্যথানিত হয়েছে কেশ বেশ। ব্যাকত দেখিয়ে আঁখি মানে কি ব্যক্ত, ব্যক্তটাকে এইভাবে ব্যাকত মানে মধ্যযুগের ভাষার এটা নিদর্শন হিসেবে আমরা পাচ্ছি। ব্যাকত দেখিয়ে আঁখি মানে চোখ মুখ দেখে তিনি তো এগুলো মানে তার মনের মধ্যে যে ভাবটা ফুটে উঠেছে সেইখান থেকে তিনি সব সিদ্ধান্তগুলো নিচ্ছেন যে এরকমভাবে ইন্দ্রসাপে অভিশপ্ত হয়ে স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে এরকমভাবে অচেতন হয়ে এরা পড়ে রয়েছে। তেন স্ববসন সাক্ষী, তেন মানে তার, স্ববসন সাক্ষী ব্যথানিত হয়েছে কেশ বেশ। ব্যথানিত হয়েছে মানে কি অবিন্যস্ত রয়েছে, কেশ চুল মানে বস্ত্র সমস্ত কিছুই অবিন্যস্ত হয়ে রয়েছে, সেই ব্যাপারটা তারা দেখছেন। বুঝি সমুদ্রের নাও ভাঙ্গিল প্রবল বাও মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। আর একটা তিনি অনুমান করছেন তার মনের মধ্যে যে নানা রকমের দুশ্চিন্তা হচ্ছে সেই ব্যাপারটা আমরা এখানে পরিচয়টা পাচ্ছি। আর কি তিনি চিন্তা করছেন যে সমুদ্রের নাওটা, বুঝি সমুদ্রের নাও ভাঙ্গিল প্রবল বাও মানে প্রবল ঝঞ্ঝা বা বাতাসে সমুদ্রের এই তাদের নাওটা, নৌকাটা, ভেলাটা ভেঙে পড়েছে এবং মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ, অর্থাৎ যে সিন্ধু ক্লেশ অর্থাৎ সমুদ্র যাত্রার যে ধকলটা সেটা সহ্য করতে পারেনি বলে তারা অচেতন হয়ে রয়েছে। মানে সমুদ্রের পীড়া যেটা আর কি বলা হয়, সেই সমুদ্র পীড়াতেই তারা এই ধরনের অবসন্ন হয়ে পড়েছে বা চেতনা রহিত হয়ে পড়েছে, এই ব্যাপারটা তারা অনুমান করছে। চিত্রের পুতলি সমা নিপতিত মনোরমা কিঞ্চিত আছয়ে মাত্র শ্বাস। চিত্রের পুতলি সমা, পুতলি মানে পুতুল, পুতুলের মতন, ছবি আঁকার পুতুলের মতন, সমা মানে সমান, নিপতিত মনোরমা, মনোরমাকে না ওই রত্ন সেনের স্ত্রী বা সিংহলাজ কন্যা পদ্মাবতী, তিনি নিপতিত হয়ে রয়েছেন, চেতনা রহিত হয়ে রয়েছেন, কিন্তু তার রূপের ছটা খুব সুন্দরভাবে প্রকাশিত হয়েছে, সেই ব্যাপারটা মনোরম দৃষ্টি আকর্ষণ করেছে সমুদ্রকন্যা পদ্মাবতীর। এবং তিনি আর কি দেখলেন যে কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, অল্প একটু শ্বাসটাই তার শুধু চলছে, মানে প্রাণটুকুনি ধরা আছে, বাদবাকি চুল অবিন্যস্ত, বেশবাস অবিন্যস্ত, চেতনা নেই, ইত্যাদি ইত্যাদি পরিচয়টা আমরা পেলাম। আর সমুদ্রকন্যা কী ভাবছেন, অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মোরে না করো নৈরাস। যে কথাটা আমরা বলছিলাম যেখানে দেবতার কথা আছে, ঈশ্বরের কথা আছে, ধর্মের কথা পাচ্ছি, কিন্তু এখানে তিনি বিধাতার উপরে নির্ভর করছেন কেন না পদ্মাবতীর মানে সিংহলাজ কন্যা পদ্মাবতীর যেন চেতনাটা ফিরে পায় সেই ব্যাপারে তিনি ঈশ্বরের কাছে কাকুতি মিনতি করছেন। তার এই দুশ্চিন্তা, তার এই আকুতি, তার এই ব্যাকুলতাগুলো তার চরিত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য হিসেবে পাচ্ছি। এবং তার এই যে সেবাপরায়ণ মনোভাব সেটাও একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আসছে। যেমন কি বলছে এখানটায়, অতি স্নেহ ভাবি মনে, তার মনের মধ্যে স্নেহের উদ্রেক হয়েছে, বলে পদ্মা ততক্ষণে বিধি মোরে না করো নৈরাস, মানে বিধাতার কাছে তিনি নিবেদন করছেন না যে আমাকে তুমি নিরাশ করো না, আমি যেন এদের প্রাণ চেতনাটাকে ফিরিয়ে আনতে পারি, তুমি আমাকে সে আশীর্বাদ করো বলে বিধাতার কাছে তিনি মনে মনে আবেদন করছেন। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরূপ কন্যার জীবন। বাহুরূপ কন্যার জীবন মানে কি, মানে কন্যার জীবনের চেতনাটা ফিরে আসুক, বেরিয়ে আসুক, অর্থাৎ তিনি কি বলছেন পিতার পুণ্যের ফলে, মানে সমুদ্র রাজার কন্যা পদ্মাবতী, তো তিনি পিতার পুণ্যের ফলে এবং নিজের ভাগ্যের বলের কথাও তিনি বলছেন যে আমার ভাগ্যের বলে বা পিতার পুণ্যের ফলের জন্য যেন আমার এই কন্যার জীবনটাকে চেতনাটাকে ফিরিয়ে আনতে পারি। অর্থাৎ তিনি তার জ্ঞান, তিনি তার বিদ্যা, তার সেবা দিয়ে তাদের চেতনা ফিরিয়ে আনতে চাইছেন। আর কি বলছেন, চিকিৎসিমু প্রাণপণ কৃপা কর নিরঞ্জন দুঃখিনীরে করিয়া স্মরণ। চিকিৎসিমু প্রাণপণ মানে কি, আমি আমার সাধ্য মতন চিকিৎসা করব, যতটুকুনি আমার জ্ঞান বুদ্ধি আছে ততটুকুনি দিয়ে আমি প্রাণপণ এদের চিকিৎসা আমি করব। কৃপা করো নিরঞ্জন, সে একই ব্যাপার, ঈশ্বরের প্রতি তার ভক্তি নিদর্শন হিসেবে পাচ্ছি। নিরঞ্জন অর্থাৎ ঈশ্বরের কাছে তিনি কৃপা করুণা চাইছেন। দুঃখিনীরে করিয়া স্মরণ, দুঃখিনীরে করিয়া স্মরণ মানে দুঃখিনী বলতে নিজেকে বুঝিয়েছেন যে তিনি খুব দুঃখিত হয়ে রয়েছেন, তাই সেই দুঃখিনীর দুঃখ দূর করবার জন্য যেন নিরঞ্জন অর্থাৎ ঈশ্বর তাকে কৃপা করেন।
সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া। সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল, বা সখীদেরকে সব আদেশ করে তিনি মানে সমুদ্রকন্যা পদ্মাবতী উদ্যানের মাঝে নিয়ে গেল সবাইকে। কাকে? ওই 4 সখী সহ যে রত্ন সেনের স্ত্রী সিংহল্লাজকন্যা সেই পদ্মাবতীকে তারা সবাই মিলে ধরে নিয়ে গেলেন কোথায়? উদ্যানের মধ্যে। পঞ্চজনে বসনে ঢাকিয়া। বসনগুলো অবিন্যস্ত হয়েছিল, বস্ত্রগুলো অবিন্যস্ত হয়েছিল, চুল এলোমেলো হয়েছিল, তাদের বসন ঠিকঠাক করে পঞ্চজনে মানে পদ্মাবতী সহ 4 জন সখী আর কি, তাদেরকে উদ্যানের মাঝে নিয়ে গেল। এখানে পঞ্চজনের নামটা একটু জেনে রেখে দিতে পারলে ভালো। এখানে পঞ্চজনের মধ্যে একজন হচ্ছে চন্দ্রপ্রভা বা মতান্তরে চন্দ্রকলা, এরকম অনেক জায়গায় আছে। আরেকজন হচ্ছে বিধুর্নলা, তৃতীয়জন হচ্ছে বিজয়া, চতুর্থ জন হচ্ছেন রোহিণী, এবং মূল যে সখী যার রূপের ছোটায় বিস্মিত ছিলেন তার নাম হচ্ছে পদ্মাবতী। এই পঞ্চজনকে বসনে ঢেকে আবৃত করে উদ্যানের মাঝে তারা নিয়ে গেলেন। এই পরিচয়গুলো পাচ্ছি। তাদের সেবা পরায়ণতা, তারা কীভাবে চেতনা ফিরিয়ে এনেছিলেন তার একটা বর্ণনা আমরা পরিচয় এখানে পাচ্ছি। তারপরে কি রয়েছে? অগ্নিজালি ছেকে গাও কেহ শিরে কেহ পাও তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। এবার তাদের সেবা পরায়ণতার দৃষ্টান্ত হিসেবে যেগুলো পাচ্ছি সেটাও উল্লেখ করতে হবে। অগ্নিজালি ছেকে গাও মানে আগুন জেলে গা হাত পা সেঁকে, কেহ শিরে কেহ পাও, কেউ মাথা টিপছে কেউ পা টিপছে, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া, অর্থাৎ অব্যর্থ ঔষধ দিয়ে তন্ত্র মন্ত্র নানা রকম ওষুধপত্র দিয়ে তাদেরকে চেতনা ফেরবার চেষ্টা তারা করে যাচ্ছে। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন। এটা একটা ভালো লাইন, প্রশ্ন আসতে পারে। পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যার পরিচয় দাও। পঞ্চকন্যা কেন অচেতন হয়েছিলেন, পঞ্চকন্যা কিভাবে চেতনা পেলেন তার বর্ণনা। তাহলে এই কবিতাটার বিষয়বস্তুটা মোটামুটি ঠিক করে জানা থাকলে তাহলে ঠিকভাবে লেখা যাবে উত্তরগুলো। পঞ্চকন্যার পরিচয়টা তো আমরা দিয়ে দিলাম। চন্দ্রপ্রভা, বিধুর্নলা, বিজয়া, রোহিণী এবং পদ্মাবতী, এই হচ্ছে পঞ্চকন্যার পরিচয়। তারা চেতনা কেমনভাবে চেতনা রহিত হয়েছিল সেই পূর্বসূত্রটা একটু বলে দিতে হবে। কিভাবে তারা চেতনা পেলেন, তখন এই যত্নার্থীর ব্যাপারটা, চিকিৎসার ব্যাপারটা, তারা কিভাবে সাহায্য করলো সমুদ্রকন্যা পদ্মাবতী এবং তার সখীরা, সেইটা বর্ণনাটা দিতে হবে। কেউ অগ্নি জ্বাললো, আগুন জ্বাললো, কেউ গা হাত পা সেঁকে দিল, কেউ শিরে কেউ পাও, কেউ মাথা টিপছে কেউ পাও টিপছে, এবং তন্ত্র মন্ত্র মহৌষধি দিয়ে ইত্যাদি বর্ণনাটা সবটা লাগবে। এইভাবে 4 দণ্ড কাটার পর বহু যত্নার্থীর ফলে, চিকিৎসার ফলে পঞ্চকন্যা পাইলা চেতন। এই হয়ে গেল। তারপরে 2টো লাইন রয়েছে। শ্রীযুক্ত মাগন গুণী মহন্ত আরতি শুনি হীন আলাওল সুবচন। শ্রীযুক্ত মাগন গুণী, মাগনের কথা তো আমরা আগেই বললাম। আরাকান রাজসভার এই যে প্রধান অমাত্য, তার নির্দেশিত তিনি পদ্মাবতী কাব্য রচনা করেছিলেন, এবং সৈয়দ আলাওলের এই গুণমুগ্ধ হয়ে তিনি তাকে আদেশ করেছিলেন যে তিনি যেন পদ্মাবতী কাব্য রচনা করেন আর কি। সেই মাগন ঠাকুরের গুণগান তিনি করছেন। আসলে মধ্যযুগের কবিদের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যে যারা পৃষ্ঠপোষক করতেন, পৃষ্ঠপোষক ছিলেন আর কি কবিদের, তাদের নামে গুণকীর্তন করা, এটা একটা মধ্যযুগীয় কবিদের বিশেষ বৈশিষ্ট্য। এবং এই ব্যাপারটাকে আমরা আগেও দেখেছি যে ভণিতা বলে, সেই ব্যাপারে ভণিতাতে আমরা এখানে কবির নিজের নামটাও পাচ্ছি। কি বলছে? হীন আলাওল সুবচন। আচ্ছা, যাই হোক, এখানে যেটা পেলাম, শ্রীযুক্ত মাগন গুণী মানে মাগন ঠাকুর আর কি, তিনি খুবই গুণবান ছিলেন। মহন্ত আরতি শুনি, পুরোহিতের আরতি শুনে, মহন্ত বলতে এখানে সৈয়দ আলাওলের আরতি শুনে, তার এই কাব্যের কথাটা শুনে হীন আলাওল সুরচন। হীন আলাওল নিজেকে হীন বলছেন, মাগন ঠাকুরকে গুণবান বলছেন। এগুলো তার চরিত্রের বিভিন্ন দিকে নির্দেশ করছে। মানে সুবচন অর্থে সুন্দর রচনা করেছেন কাব্যটা আর কি। ভালোবাসা এবং কৃতজ্ঞতাবশত তিনি এই নামটা উচ্চারণ করেছেন, এবং এখানে তার মাগন গুণী বলে সম্বোধন করে বলছেন হীন আলাওল সুবচন। এইভাবে মধ্যযুগের বাংলা সাহিত্যের যে রীতিটা, প্রচলিত প্রথাটাকে তিনি এখানে এটা মেনটেন করেছেন। যাই হোক, এইভাবে কবিতাটা শেষ হলো। সিন্ধু তীরে কবিতাটা তোমরা ভালো করে পড়বে, মুখস্থ রাখবে। বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, প্রশ্ন নিয়ে পর্বে আমরা আলোচনা করব। আজ তাহলে এই পর্যন্তই থাক, পরের পর্বে আবার দেখা হবে।